অভিনেতা তাহসান এবং আরেকজন অভিনেত্রী, কণ্ঠশিল্পী, গীতিকার এবং মডেল মিথিলা। চলুন তাদের সাথে গল্প শুরু করা যাক। স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। কেমন আছেন? ভালো। মিথিলা আপু? খুব ভালো। আচ্ছা, আপনাদেরকে 2 বছর, আমি ভাইয়ার জন্য বলছি, তাহসান ভাই আপনার জন্য 2 বছর দেখা যাচ্ছে না পর্দায়, আপনাকে গত 1 বছর দেখা যায়নি। তো এই যে কয়েকটি বছর পরে আপনাদেরকে আবার আমরা পেলাম, আমাদের যে কি আনন্দ হচ্ছে সেটা আমরা বোঝাতে পারবো না এখন, কিন্তু আপনাদের কণ্ঠে শুনতে চাই। এই বছরের পরে, এত বছর পরে আপনারা যখন স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন, দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের কেমন লাগছে? আমার তো নার্ভাস লাগছে। না, অনেকদিন এরকম পরিবেশে ইন্টারভিউ দেই না, তো মনে হচ্ছে যে কি নিয়ে কথা বলবো এত। কিন্তু আমার অনেক কিছু জানার আছে আপনাদের কাছ থেকে। প্রথমেই জানতে চাইবো, দেশের বাইরে যে ছিলেন, সেখানে থাকার, সেখানের পরিবেশ, ভালো লাগার বিষয়গুলো, ওখানে কি কি ছিল, বিশেষ কিছু জিনিস যদি আমাদের সাথে শেয়ার করতেন। তুমি বলো ফার্স্ট। ওখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা ছিল সেটা ছিল আমাদের দুজনের ছোট্ট একটা সংসার ছিল। সেটা খুব মজার একটা বিষয় ছিল আমার জন্য। অনেক কিছুই মজার ছিল। প্রথমত আমার যেটা মজা লেগেছে, অপরিচিত মুখ হওয়ার যে আনন্দটা, সেটা একটু উপভোগ করেছি। এখানে হয়তো ঢাকার রাস্তা আমি হাফ প্যান্ট পরে বেরিয়ে যেতে পারছি না, ওখানে হয়তো ক্লাসের পরে যখন ভালো ওয়েদার, তখন হয়তো জগিং নিয়ে বের হয়ে পড়তে পারতাম। তো এই যে অপরিচিত মুখ হওয়ার কিছু যে আনন্দ, সেটা খুব উপভোগ করেছি। আচ্ছা, তো আপনার এই কথার পরিপ্রেক্ষিতে চলে আসছে যে দেশে যখন ছিলেন, সেখানে গান নিয়ে অনেক ব্যস্ত ছিল, অনেক দুজনই গান নিয়ে ব্যস্ততা বেশি ছিল। অভিনয় আপনাদেরকে পেয়েছি আমরা, অধ্যাপনা ছিল আপনার এখানে, সেখানে গিয়ে আপনি সম্পূর্ণভাবে অধ্যাপনায় মনোযোগ হয়ে গেছেন। তো গানটা সেভাবে মনে হয় না সময় দেওয়া হচ্ছে। একটু বিরতি নিলাম, কারণ 2004-এ মনে হয় ফার্স্ট সোলো অ্যালবাম করি, কথোপকথন। এরপরে তো প্রায় 4টা সোলো অ্যালবাম করে ফেলেছি। অনেকগুলো গান মানুষের ভালো লেগেছে, ভেরি গ্রেটফুল। কিন্তু একটা পর্যায়ে মনে হতে থাকলো যে আর কত, একটু বিরতি দরকার, আর আমার নিজেরও আরো শেখার প্রয়োজন। কারণ যে ধরনের গান দিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে যতটুকু শিখেছি ছোটবেলা থেকে তা ভেঙে মানে করে ফেলেছি, এখন নতুন কিছু শিখতে হবে। সো পড়াশোনা করতে গিয়েছি, পড়াশোনা করেছি, এর সাথে সাথে গানটাও আসলে চর্চা রেখেছি। নতুন ধরনের গান শোনার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। সো এখন ফিরে এসে হয়তো চেষ্টা করব, আগের ধারার গান থাকবে, তার সাথে সাথে নতুন কিছু আমার ভক্তদের উপহার দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। আপনার ক্ষেত্রে একই প্রশ্ন, এই যে একটা বছর আপনার গানের সাথে চর্চাটা কেমন ছিল একটু জানতে চাইবো। আমার আসলে সেভাবে গান করা হয়ে ওঠেনি ওখানে। ও গান করতো, কারণ আমি ওখানে এত ব্যস্ত থাকতাম, লেখাপড়া ছিল, কাজ ছিল, রান্না বান্না ছিল, তারপরে অনেক ঘোরাঘুরি করতাম, তো ওইভাবে গান প্র্যাকটিস করা হয়নি আমার। তার মানে কি ঘোরাঘুরি করতে খুব পছন্দ করেন নিশ্চয়ই? হ্যাঁ, খুব। যদি এই প্রশ্নটা করি যে ঘোরাঘুরি, হ্যাঁ, পছন্দের জায়গা কোনটা আপনার? যে বাংলাদেশেও বলবো এবং দেশের বাইরেও, আপনার পছন্দের জায়গাটা কোনটা? বাংলাদেশে তো সুযোগ পেলেই মনে হয় কক্সবাজার চলে যাই। আর আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে কক্সবাজার। আর দেশের বাইরে তো যেখানেই গেছি সব নতুন জায়গা, সবকিছুই ভালো লেগেছে। আর সাথে সবসময় কি পেয়েছেন তাহসান ভাইকে, নাকি ব্যস্ত ছিল? অবশ্যই, সবসময়। সময়টা শুরুতে পেয়েছি, কিন্তু পরের দিকে ও ব্যস্ত হয়ে পড়ে। ও কয়েকটা পাবলিক স্কুলে পড়ায়, সো তারপরে একটা নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করে। সো আমি হয়তো পড়াশোনার পরে হয়তো একটু ফ্রি হতাম, ও ফ্রি হতো না। কাজের কথা যেহেতু উঠেই গেছে, তো কাজ নিয়ে একটু জানতে চাইবো। ওখানে যে কাজ নিয়ে ব্যস্ততা ছিল, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। আমি আসলে অনেক কাজ করতাম ওখানে। আমরা মিনেসোটাতে থাকতাম, তো সেখানে মিনিয়াপলিস এলাকাটা নাম ছিল আমরা যেখানে থাকতাম। মিনিয়াপলিস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টে আমি কাজ করতাম, আমি 2টা স্কুলে পড়াতাম। আর সেটা ছাড়াও আমি একটা নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করতাম। সেখানে থেকে আমি মিনেসোটার 15টা পাবলিক স্কুলে বাংলাদেশ সম্পর্কে প্রেজেন্ট করেছি বাচ্চাদের সামনে।
বাংলাদেশ আমার দেশ, আমার সংস্কৃতি, আমার ভাষা নিয়ে কথা বলেছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, কারণ বাচ্চারা খুব অবাক হয়েছে। ওদেরকে দিয়ে ম্যাপে খুঁজে বের করেছি কোথায় বাংলাদেশ, বের করো তোমরা। আচ্ছা, খুব ভালো লাগছে যে এরকম একটি বিষয় বাচ্চাদেরকে আপনি চেষ্টা করছেন বাংলাদেশ সম্পর্কে বোঝানোর। আমার খুব জানতে ইচ্ছে করছে, একসময় বাংলাদেশকে বলা হতো বটমলেস বাস্কেট, পরবর্তীতে বন্যা কবলিত দেশ। তো এখন দেশের বাইরে, বাংলাদেশের বাইরে যে মানুষরা আছেন তারা দেশ সম্পর্কে কি ভাবেন একটু জানতে চাইবো। শুরুতে যে আমার একটু শকিং ছিল, এখন অনেক মানুষ বাংলাদেশ একটা দেশ এটাই জানে না। যখন পরিচয় দিই কোথা থেকে, তখন বলে ও ইন্ডিয়া। তখন প্রথমে একটু ধাক্কা লাগে, তারপরে তাদেরকে বোঝাতে হয় না এটা একটা আলাদা দেশ, বাংলাদেশ, আমাদের স্বকীয়তা আছে। তখন আমাদের দেশ নিয়ে আমি হয়তো কথা বলি, কিন্তু আছে শিক্ষিত মানুষরা অবভিয়াসলি বাংলাদেশ সম্পর্কে জানে। তবে যে ব্যাপারটা আমার মনে হচ্ছে এখন আর কিন্তু বটমলেস বাস্কেট হিসেবে আমাদেরকে চেনে না, অথবা বন্যা কবলিত দেশ হিসেবে শুধু চেনে না। লাস্ট কয়েকটা বছরে কিছু ভালো হয়েছে বাংলাদেশের জন্য, কিছু খারাপ হয়েছে। আমার 2 বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি দুটো কারণে এখন বাংলাদেশকে মানুষ চেনে, একটা ভালো একটা খারাপ। ভালোটা বলি, প্রথম হচ্ছে আমি গিয়েছিলাম ফুলব্রাইট স্কলারশিপে। সো আমাদের একটা সেমিনার হয়েছিল, সারা ওয়ার্ল্ড থেকে প্রায় 300 জন ফুলব্রাইটের একটা শিকাগোতে একটা সেমিনার এসেছিল। ওই সেমিনারে একটা পুরো দিন প্রেজেন্টেশনটা ছিল সোশ্যাল বিজনেস কনসেপ্টটা নিয়ে। সেই দিন ডক্টর ইউনুসকে নিয়ে প্রেজেন্ট করেন একজন খুবই জ্ঞানী ব্যক্তি প্রায় 8 ঘন্টা ধরে। তো ওই দিন প্রায় গর্বে বুকটা ভরে গিয়েছিল। আরেকটা দিকে মানুষ বাংলাদেশের কথা জানে, যখনই এথিক্স নিয়ে পড়া হতো, পড়াশোনা হতো, করাপশন নিয়ে পড়া হতো, তখন কোন একটা কারণে হয়তো মোস্ট কারাপ্ট কান্ট্রিজ এর লিস্টটা হয়তো প্রেজেন্টেশনে চলে আসতো স্লাইডসে, তখন বেশ খারাপ লাগতো। এই দুটো কারণে মনে হয় এখন বাংলাদেশ। আচ্ছা, একটা কথা জানতে চাইবো, 2 বছর পরে দেশে এসে কি মনে হচ্ছে, যেভাবে দেশটাকে রেখে গিয়েছিলেন 2 বছর পরে এসে তার দৃশ্যটি কেমন পাচ্ছেন? ভালো খারাপ মিলিয়ে। বাবা মা দেশে থাকেন, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই এখানে, সো এখানে এসে ভালো লাগছে। এট দ্য সেম টাইম যে ব্যাপারটা হয়, আসলে কমপ্লেনও করতে পারবো না, কারণ আমি ঢাকায় বড় হয়েছি। এখন এসে যদি আমি কমপ্লেন করি যে হ্যাঁ জ্যাম বেড়েছে, ইলেকট্রিসিটির সমস্যা, পানির সমস্যা, আসলে কমপ্লেন করা ঠিক না। তবে ঢাকায় পপুলেশন অনেক বেড়ে গেছে আগের চেয়ে, আমার মনে হচ্ছে 2 বছরে রাস্তায় জ্যাম অনেক বেড়ে গেছে। এখন এটা কমপ্লেন না, এটা একটা সমস্যা। আমাদের সাম্প্রতিক বিষয়গুলো ঘটছে, আমাদের এটা নিয়ে সবাই কথা বলা উচিত, নিশ্চয়ই কিছু একটা হবে। একটা জিনিস ভালো লেগেছে, আসার পর আমি দেখেছি টিজিং নিয়ে ক্যাম্পেইন হচ্ছে। হ্যাঁ সত্যি, এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার কাছে, কারণ ওখানে আমি স্কুলে বুলিং নিয়ে ক্যাম্পেইন করেছি। আচ্ছা, সো ইটস সিমিলার। ইয়েস, আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো আমি এখন চেষ্টা করবো মোটামুটি সেমিনার অ্যাটেন্ড করার এই টিজিং এর এগেইনস্টে। আপনি যেহেতু ওখানে স্কুলের পরিবেশ দেখে এসেছেন এবং আমাদের দেশীয় স্কুলের কারিকুলাম সম্পর্কে জানেন, 2 জায়গার কারিকুলাম নিয়ে যদি কিছু একটু বলতেন, কেমন কোনটা? আসলে আমাদের দেশে, আমি ভালো খারাপ বলবো না, আমাদের দেশের কারিকুলামটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড কারিকুলাম, সম্পূর্ণ দেশের জন্য একটা কারিকুলাম। আর ওটা তো ইউএসএ অনেক বড় একটা দেশ, তো ওখানে প্রতিটা স্টেটের ডিফারেন্ট কারিকুলাম, আবার স্টেটের আন্ডারে অনেক ডিফারেন্ট স্কুল ডিস্ট্রিক্টের ডিফারেন্ট কারিকুলাম। ওখানে টিচারদের আমার মনে হচ্ছে অনেক স্বাধীনতা বেশি, ওরা ওদের স্টুডেন্টদের প্রয়োজন অনুযায়ী নিজের কারিকুলামটা সাজাতে পারে, এটা আমার মনে হয়েছে। কিন্তু আমার দেশ বলা হয় যে হোমোজিনাস কান্ট্রি, সবাই বাঙালি সবাই মুসলিম, তাই একটা কারিকুলাম সবার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে, হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে একটা সেন্ট্রালাইজড কারিকুলামের কারণে। আপনি যেহেতু পড়াচ্ছেন বাচ্চাদেরকে, আর আপনার স্টুডেন্টরা অনেক বড় বড়, সেখানে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন? কারণ এখানে আপনি পড়িয়ে গেছেন, এখানের স্টুডেন্টদের সাথে আপনার যে ইন্টারাকশন ছিল, ওখানে গিয়ে ইন্টারাকশনটা কেমন হচ্ছে সেটা সম্পর্কে জানতে চাইবো, তবে ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতি নেবার সময় হয়ে গেছে, কোথাও যাবেন না, খুব শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।